মহারথদের ওপর যারা তারা হলেন অতিরথ, যেমন ভীষ্ম, দ্রোণাচার্য, অর্জুনের মতো প্রাগজ্যোতিষপুরের ভগদত্ত। এই অতিরথ ভগদত্তের মতো মানুষকে চীনে যোগ্য সমাদরে অভ্যর্থনা করবার জন্য দুর্যোধনের পয়লা নম্বর হুঁশিয়ার পাকা লোক রাখা উচিত ছিল। ভগদত্ত তো যুদ্ধের নামে রাজধানী হস্তিনাপুরটা একটু বেরিয়ে যেতে আসেননি। যুদ্ধ করা কাকে বলে তিনি কুরু পাণ্ডব দুই পক্ষকে দেখিয়ে দিতে এসেছেন। তা দেখতে শুধু হাতে আসবেন কেন, সঙ্গে যা এনেছেন দরকার হলে একাই তাতে বুঝি কুরুক্ষেত্রের যুদ্ধের ফয়সালা করে দিতে পারেন। আমাদের কাশিরাম দাস তো সেই সৈন্য সামন্তের মাথা ঘুরিয়ে দেওয়া বহর বোঝাতে অঙ্ক সবই গুলিয়ে ফেলেছেন। ভগদত্ত রাজা আসে পেয়ে নিমন্ত্রণ, অর্বুদ অর্বুদ সৈন্য করিয়া সাজন, সহস্র শতেক কোটি অশ্ব আসোয়ার, ষষ্ঠী কোটি মহারথী তার পরিবার, ৩৬ সহস্র কোটি সঙ্গে মত্ত হাতি, চতুরঙ্গ দলসহ আসে নরপতি, বিবিধ বাদ্যের শব্দে কাঁপে মহীধর, মিলিত হইল কুরু সৈন্যের ভিতর। মিলিত হওয়ার হলো কই? প্রথম থেকেই উলুকের সঙ্গে খটাখটি। দপ্তরে বসে ভারিক্কি চালে জাবদা খাতা খুলে টুকতে টুকতে মুখ না তুলেই বলেছে, কি নাম? ভগদত্ত। ঠিকানা? প্রাগজ্যোতিষপুর। সঙ্গে লটবহর লোকজন কত? অতিরথ ভগদত্ত তখনই রাগে ফুলেছেন। তবু নিজেকে সামলে উত্তর যা দিতে গিয়েছেন তার কটা শব্দ উচ্চারণ করতে না করতেই উলুক খাতায় চোখ রেখেই কটা টিক মারতে মারতে বলেছেন, যান, চলে যান জামুন পর্বতে। জামুন পর্বতে কেন? ভগদত্তের গলা তখনও নামানো। যুদ্ধ করতে এসেছি কুরুক্ষেত্রে, জামুন পর্বতে যাব কোন দুঃখে? জামুন পর্বত পছন্দ না হয় চলে যান রোহিত কারণ্যে। উলুক তখনও মুখ তোলেনি, অঢেল জায়গা পড়ে আছে। অঢেল জায়গার লোভে তো আসিনি। ভগদত্ত কোনো রকমে নিজের ওপর রাশ টেনে বলেছেন, অঢেল জায়গার অভাব আমার দেশে নেই। আমি কৌরব পক্ষে যুদ্ধ করতে এসেছি, এখানেই কাছাকাছি থাকার ব্যবস্থা চাই। মনে মনে ভগদত্তের উচ্চারণের খুঁতগুলোতে মজা পেলেও মানুষটার জেদের দাবিতে তখন বিরক্ত হয়ে উঠেছে উলুক। জাবদা খাতায় কী লিখতে লিখতে মাতব্বরি চালে যেন হুকুম শুনিয়েছে, কাছাকাছি কোথাও হবে না, এখানে বড় ভিড়, হয় জামুন পর্বত নয় রহিতাকারণ্যে যেতেই হবে। না, এবার চমকে উলুককে মুখ তুলতে হয়েছে। হঠাৎ এই বাজ পড়ার আওয়াজ যেন যিনি গলা থেকে বার করতে পারেন, দেখতেও হয়েছে সে মানুষটাকে একটু মন দিয়ে। হ্যাঁ, বাজের আওয়াজ বার করবার মতোই যে চেহারা তা স্বীকার করতে হয়েছে মনে মনে। লম্বা চওড়া তেমন নয়, কিন্তু একেবারে যেন লোহা পিটিয়ে গড়া। মুখের দিকে চাইলে তো একটু শিউরে উঠতে হয়, চোখ দিয়ে যেন আগুনের হলকা বার হচ্ছে। উলুক আর তর্কাতর্কি করেনি। হস্তিনানগরের কাছেই জায়গা দিয়েছে প্রাগজ্যোতিষপুরের ভগদত্তকে, কিন্তু সে জায়গায় তার সৈন্য সামন্ত আর হাতির পাল নিয়ে কুলোবে কেন? বিরক্ত হয়ে ভগদত্ত তার সেরা ১ হাতি ফেরতই পাঠিয়ে দিয়েছেন প্রাগজ্যোতিষপুরে। উলুক একদিকে হার মানতে বাধ্য হলেও এ হারের শোধ নিয়েছে আর একদিকে। হাতে না মারতে পেরে ভাতে মেরেছে বলা যায়। ভগদত্তের সেসব মত্ত মাতঙ্গের খোরাক দিয়েছে যেন ঘোড়ার মাপে। এই নিয়ে ভগদত্তকে প্রায় রোজ আসতে হয়েছে উলুকের কাছে নালিশ জানাতে। শকুনির ছেলে উলুক এখন ভগদত্তের সামনে যেন ননির মতো নরম। হাত জোড় করে নালিশ শুনে তার অনুচরদের লোক দেখানো গালাগাল দেয়, কিন্তু হাতিদের খোরাকের ব্যবস্থা থাকে যথাপূর্বম। ভগদত্ত শেষে একদিন তাই আগুন হয়ে উঠে শাপ দিয়েছেন উলুককে, তোমার জন্য যমদূতেরা তো নরকের দরজা খুলেই রেখেছে, তোমার নামটাকে আমি অভিসম্পাত দিয়ে গেলাম। যুগ যুগ বাদেও এ নামটা লোকের মন থেকে মুছে যাবে না, গালাগাল হয়ে থাকবে মানুষের মুখে। ও, আমরা যথারীতি বিস্মিত হয়ে বললাম, ও উলুকই হয়েছে উল্লুক? হ্যাঁ, ঘনাদা মুখটাকে যেন করুণ করে এবার বললেন, কিন্তু উল্লুক না, উলুক। যাই বলো, কুরুক্ষেত্র যুদ্ধটার পরিণাম ওলটপালট হয়ে যাবার মূল হলো সেই। তাকে তোমরা যাকে বলো কমিশারিয়েট, সেখানে বসাবার মতো ভুল যদি দুর্যোধন না করতেন, তাহলে কোথায় থাকে পাণ্ডবদের জারিজুরি? ৫ ভাই পাণ্ডবের মধ্যে যিনি মধ্যমণি, সেই গান্ডীবী অর্জুনই টেঁসে যান সবার আগে। ওই উল্লুক থুরি উলুক সৈন্য সামন্তদের তদবির তদারক আর খানাপিনার সেরেস্তাদার হয়েছিল বলে স্বয়ং অর্জুনের নির্ঘাত মৌথের ফাঁড়া কেটে গেল। ঘনাদার কাছ থেকেও এতটা বাড়াবাড়ি হজম করা যে একটু শক্ত গলায়, তার সুরটা একেবারে গোপন রাখলাম না। কিন্তু ঘনাদা নরণচরণ নট কিচ্ছু, রীতিমতো জোর দিয়ে বললেন, তাই তো গেল। ভগদত্তের সৈন্য সামন্ত আর হাতির পালের কথাই শুনেছ, সে কীরকম লড়িয়ে তার কতটুকু জানো? কাশিরাম দাস তো বর্ণনা দিতে গিয়েই হার মেনে শুধু লিখেছেন, অতি ক্রোধে ভগদত্ত করয়ে সংগ্রাম, লিখনে না যায় তার যুদ্ধ অনুপম, লক্ষ লক্ষ সেনা মারে চক্ষের নিমেষে, ভগদত্ত যুদ্ধ দেখি দুর্যোধন হাসে, পাণ্ডবের সেনাগণ হইল অস্থির, দেখি মহা ভয় পান রাজা যুধিষ্ঠির। এ তো কাশিরাম দাসের ৩ হাত ফেরতা বিবরণ। আদিমূল মহাভারতেই কি লিখেছেন,
শোনো, এইরূপ গজারোহী মহাবাহু ভগদত্ত পাণ্ডব ও পাঞ্চাল সৈন্যগণকে সংহার করিতে আরম্ভ করিলে তাহারা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করিতে লাগিল। গোপাল বনমধ্যে দণ্ড দ্বারা পশুগণকে যেরূপ তাড়িত করে, মহাবীর ভগদত্ত তদ্রূপ পাণ্ডব সৈন্যগণকে বারবার তাড়িত করিতে লাগিলেন। এ ভগদত্তকে ভয় করে না কুরুক্ষেত্রে এমন কেউ নেই। ধনঞ্জয় অর্জুন নিজেই স্বীকার করেছেন, মহাবীর ভগদত্ত গজযান বিশারদ ও পুরন্দর সদৃশ। উনি এই ভূমণ্ডলে গজ যোধীগণের প্রধান। উহার গজের প্রতিগজ নাই। ওই গজ কৃতকর্মা জিতক্লম এবং অস্ত্রাঘাত ও অগ্নিস্পর্শ সহনক্ষম। অদ্য ওই হস্তি একাকী সমুদয় পাণ্ডব সৈন্য সংহার করিবে। শুধু পাণ্ডব সৈন্য নয়, স্বয়ং অর্জুনেরও মরণবাণ ওই ভগদত্তের হাতে। ঠিক ঠিক, গৌর বিদ্যে জাহির করবার সেই মৌকাটা ছাড়তে পারল না। ভগদত্তের সেই বৈষ্ণবাস্ত্র কেমন, কিন্তু সে অস্ত্র তো শ্রীকৃষ্ণ নিজের বুক দিয়ে ঠেকিয়ে বৈজয়ন্তীমালা বানিয়ে ফেললেন আবার কোথায়? ঘনাদা প্রায় ধমকি দিলেন আমাদের। সে অস্ত্র বজ্র হয়ে পড়তে গিয়ে আলোর মালাই হয়ে গেল আকাশে। কিন্তু কেন? ভগদত্তের অমোঘ বৈষ্ণবাস্ত্রের ওদশা হলো কেন? আমরা নির্বাক, কারো মুখে আর কথা নেই। ঘনাদা নিজের জিজ্ঞাসার জবাব নিজেই দিলেন। এ ভ্যাসদা বৈষ্ণবাস্ত্রের মূলেও দুর্যোধনের সেই ভুল, উলুক। তার হাতিদের ন্যায্য খোরাক না দিতে পেরে ভগদত্তের কিছুদিন থেকেই মেজাজটা খুব খারাপ। যুদ্ধটা তাড়াতাড়ি চুকিয়ে দিয়ে দেশে ফেরার জন্য তাই তিনি অস্থির। সেই মতলবে কদিন থেকে রোজ তিনি উলুককে কটা জিনিস আনিয়ে দেবার জন্য তাগাদা দিচ্ছেন। তিনি নিজে হস্তিনার বাজারে জিনিসগুলোর সরেস নমুনা পাননি বলেই অন্য কোনো শহর থেকে সেগুলো আনিয়ে দেবার জন্য উলুককে এই ফরমাস। উলুক কিন্তু যেন গায়ে দেয় না তার কথায়। 2-4টে নমুনা যা এনে তাকে দেখিয়েছে, ভগদত্ত তা দেখেই হস্তিনার বাজারেই রদ্দি মাল বলে চিনে বাতিল করলেন। হস্তিনার বাজারে রদ্দি ছাড়া কোনো মাল নেই কেন, এই বিষয়েই কোনো সন্দেহ শুধু তার মাথায় আসেনি। সত্যের খাতিরে অবশ্য স্বীকার করতে হবে যে বাজারের সরেস মাল উধাওয়ের ব্যাপারে উলুকের কোনো হাত ছিল না। অন্য শহরে গিয়ে সওদা করে আনার দায়টুকু শুধু সে নেয়নি, আর গড়িমসি করে শেষ পর্যন্ত হস্তিনার বাজার থেকে সে রদ্দি মাল এনে দিয়েছে। নিরুপায় হয়ে ভগদত্তকে কাজ ছাড়তে হয়েছে তাই দিয়েই। সেই জন্যই বজ্র হয়ে যার নামবার কথা, অব্যর্থ সেই বৈষ্ণবাস্ত্রের ওই দশা। হাওয়াই ট্জার হয়ে ছোটার বদলে আকাশে হাওয়াইয়ের তারাবাজি। বাসুদেব সত্যি গলায় পড়ুন বা না পড়ুন, তার নামে গল্পটা ভালোভাবেই রটেছে যুগের পর যুগে। ঘনাদা থেমে শিশিরের সিগারেটের টিনটা হাতিয়ে উঠে যাবার উপক্রম করতেই আমাদের এবার তাকে ধরে থামাতে হয়েছে। রদ্দি মশালার জন্যই কি ভগদত্তের বৈষ্ণবাস্ত্রের ওই দুর্দশা? আমার প্রশ্ন। মশলাগুলো কি? গৌরের কৌতূহল। হস্তিনার বাজার থেকে সরেস মশলা সব উধাও হয়ে রদ্দি মালই শুধু রইল কেন? শিবুর সন্দিগ্ধ জিজ্ঞাসা। মশলাগুলো হলো সোরা, গন্ধক আর চিনি। ঘনাদা সংক্ষেপে তার জবাব সেরেছেন। মশলা বাজে হওয়ায় কামানের বারুদের কাজ না হয়ে তাতে শুধু তারাবাজির হাওয়াই উড়ছে। আর বৈষ্ণবাস্ত্রের মশলা জেনে তা ভণ্ডুল করবার জন্য স্বয়ং কেশব বাসুদেবী বাজার থেকে সব সরেস মাল আগে থাকতে সরিয়ে ফেলেছেন। শুনুন ঘনাদা, আরও অনেক প্রশ্ন তখন আমাদের মাথায় চাড়া দিয়ে উঠেছে। সেগুলোর জবাবের জন্য ঘনাদাকে বৃথায় আকুলভাবে ডেকেছি। ঘনাদা ততক্ষণে সিঁড়ি বেয়ে তার টঙের ঘরে, শিশিরের সিগারেটের টিনটা নিয়ে অবশ্য।